কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম পুলিশ, লাচ্ছি এবং বাথ অব দ্য অ্যাফ্রোডাইটস এবং অ্যাফ্রোডাইটস ট্রেইলে। আজকে আমি অ্যাফ্রোডাইটস ট্রেইল এবং বাথ অব দ্য অ্যাফ্রোডাইটস নিয়ে কথা বলবো। জায়গাটার ঐতিহাসিক তাৎপর্য যেমন রয়েছে তেমন মনমুগ্ধকর সৌন্দর্য ভরা এই জায়গাটা। চলুন আপনাদের সাথে শেয়ার করি জার্নিটা। Причина моей слабости по любви. Ты как вселенная, сама-сама-самая. Будто передо мной ангелов неземной. Я дорожу тобой больше, чем самим собой. Ты самая-самая моя, самая-самая моя. জায়গাটা দেখানোর আগে আপনাদের জানা উচিত যে কে এই অ্যাফ্রোডাইটস অথবা অ্যাফ্রোদিতে। কারণ শুধু এই জায়গাতেই না, এই অ্যাফ্রোদিতের সাথে জড়িয়ে আছে সম্পূর্ণ গ্রিক পুরাণ এবং সাইপ্রাসের সাথেও তার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনি যখনই গ্রিক সাইপ্রাসের মিথোলজি এবং অনেকগুলো দর্শনীয় স্থানের সাথে পরিচিত হবেন, অ্যাফ্রোডাইটসের সম্পৃক্ততা খুঁজে পাবেন। প্রাচীন গ্রিক পুরাণ অনুযায়ী আকাশদেবী ইউরেনাসকে তার ছেলে ক্রোনাস খুবই নির্মমভাবে হত্যা করে এবং এই ইউরেনাসেরই রক্ত এবং দেহাংশ সাইপ্রাসেরই এক সমুদ্রের তীরে পড়ে এবং পাপোসের যে পেট্রার তার রোমোরিও নামক যে স্থান আছে সেই স্থানে পতিত হয় এবং ধারণা করা হয় যে তার রক্ত এবং সমুদ্রের ফেনা দিয়ে তৈরি হয় এক নারী। গ্রিক পুরাণ অনুযায়ী তার নাম অ্যাফ্রোদিতে অথবা দেবী অ্যাফ্রোদিতে। যেহেতু পাপোসই তার জন্ম এবং তার জীবনের অনেক সময় এবং স্মৃতি এখানে, তাই পাপোসকে পবিত্র শহর হিসেবে ধারণা করা হতো। অ্যাফ্রোদিতে ছিল প্রেম, বাসনা এবং কামনা এবং সৌন্দর্যের দেবী, কিন্তু যার জন্মই বলা হয় রক্ত থেকে। তার জীবনে ভালোবাসাও তাই এক ট্রাজিক এবং অভিশপ্ত কাহিনীতে পরিপূর্ণ। অ্যাফ্রোদিতে ছিল প্রচন্ড সুন্দরী, তাই দেবতা জিউস সবসময় ভয় থাকতেন যে কখন যেন দেবতাদের মধ্যে অ্যাফ্রোদিত থেকে বিয়ে করা নিয়ে যুদ্ধ পেতে যায়। আর তাই জিউস জোর করে একভাবে তার বিয়ে দিয়ে দেন আগুন ও কামারের দেবতা হেফাস্টাইসের সাথে। তাকে খোড়া দেবতাও বলা হতো। কিন্তু এই বিয়েতে কখনোই সুখী ছিলেন না অ্যাফ্রোডাইটস। এর ফলে তিনি প্রেমে পড়ে বসেন যুদ্ধ ও হিংসা বিবাদের দেবতা এরিসের সাথে। এখানে বলে রাখা ভালো যে জিউস পুত্র এরিসকে জিউস খুব নিজেই পছন্দ করতেন না। মানুষও তার পুজো করতে পছন্দ করতেন না, তাকে ভয় পেতেন। কারণ দেবতা এরিস ছিল অনেকটাই কবির সিং এর মতো, যেখানে আরেক যুদ্ধের দেবী অ্যাথেনা, যাকে জ্ঞান ও কৌশলের দেবী বলা হয়েছে, সে যুদ্ধ জিতত কৌশল দিয়ে, যেখানে এরিস যুদ্ধ হারত তার ঈর্ষা ও রাগের কারণে। হয়ে থাকে যে অ্যাফ্রোদিতের সাথে এরিসের এই প্রেম বেশি দিন গোপন রয়নি এবং অচিরেই হেফাস্টাইসের কাছে তারা ধরা পড়ে যায়। তো একদিকে সৌন্দর্য, প্রেম ও কামনার দেবী অ্যাফ্রোদিতে, আর তার সাথে যুদ্ধ বিবাদ ও ঈর্ষার দেবতা খ্যাত এরিস। এই বিধ্বংসী প্রেমের ফলে তাদের 3টি সন্তান জন্ম নেয়: এরোস বা কামনার দেবতা, ফোবস বা ভয় এবং ডেইমোস বা আতঙ্ক। এখানে বলে রাখা ভালো, আমরা যে বলি যে এটার ফোবিয়া বা ওইটার ফোবিয়া আছে, মানে ভয় আছে, সেই ফোবিয়াটাও এই ফোবস থেকেই নেওয়া। কিন্তু অচিরেই এখানেও ফাটল ধরা শুরু করে। আফ্রোদিতের সাথে দেখা হয় এক মানবের, যার নাম অ্যাডোনিস। অ্যাডোনিস ছিল প্রচন্ড সুন্দর এক মানব যুবক, আর আফ্রোদিতের জীবনের একমাত্র মানুষ প্রেমিক এই অ্যাডোনিস। গ্রিক পুরাণে বলা হয় যে আফ্রোদিতে তাকে প্রচন্ড ভালোবেসেছিল, কিন্তু অ্যারিস একসময় জেনে যায় এবং তার ক্রোধ এবং ঈর্ষা থেকে জন্ম নেয় এক বন্য শূকর, এবং এই শূকরের আঘাতেই পরে অ্যাডোনিসের মৃত্যু হয়। বলা হয়ে থাকে যে এখানেই আফ্রোদিতের মৃত্যু হয়েছে, মানসিকভাবে সে এখানেই মারা যায়। কারণ এরপর থেকে তার হাসি সে হারিয়ে ফেলে এবং মানসিকভাবে সে প্রচন্ড ভেঙে পড়ে। আফ্রোদিতের সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল প্যারিসের বিচার। গ্রিক পুরাণ অনুযায়ী সমুদ্রের দেবী থ্যাটিস এবং বীর পেলুওস তাদের বিয়েতে এক দেবতা এবং দেবীদের দাওয়াত করা বাদ দিয়ে দেন খালি একজন, বিবাদ এবং যুদ্ধের দেবতা খ্যাত এরিসকে। এরিস তাই প্রতিশোধ নিতে একটি স্বর্ণের আপেল নিক্ষেপ করেন সেই বিয়েতে এবং তাতে লিখে পাঠান যে সবচেয়ে সুন্দরীর জন্য। আর সেখানে উপস্থিত মেহমানদের মধ্যে 3 নারী ঝগড়া লেগে যায় সেই আপেল তাদের দাবি করে। সেই 3 জন হলো হেরা, দেবীদের রানী, অ্যাথেনা, যুদ্ধ, কৌশল ও জ্ঞানের দেবী, এবং অ্যাফ্রোদিতে, সৌন্দর্য, প্রেম ও কামনার দেবী। তখন বিবাদের সমাধান করতে জিউস আদেশ দেন ট্রয়ের রাজপুত্র প্যারিসকে। ভাবাই থাকে যে সেই 3 জনই প্যারিসকে প্রলোভন দেখায়। দেবী হেরা বলেন, আমাকে যদি তুমি বেছে নাও তাহলে আমি তোমাকে রাজ্য এবং ক্ষমতা এবং সাথে শাসন দেব। অ্যাথেনা বলে, তুমি যদি আমাকে বেছে নাও তাহলে আমি তোমাকে দেব জ্ঞান, যুদ্ধ কৌশল আর অজেয়তা। কিন্তু আফ্রোদিতে জানতেন যে পুরুষের দুর্বলতা কি। তিনি জানতেন যে যুবক ক্ষমতা আর জ্ঞান নয়, আকর্ষণ আর প্রেমেরই বেশি প্রাধান্য দেবে। তাই তিনি প্যারিসকে প্রতিশ্রুতি দেন তাকে বেছে নিলে পৃথিবীর সবচাইতে সুন্দরী নারীকে দিবেন। হলেও তাই শেষ পর্যন্ত আফ্রোদিতেকেই বেছে নেয়। আফ্রোদিতে সন্ধান দিয়ে দেয় সেই নারীর, কিন্তু টুইস্ট হলো সে এটা বলে না যে সেই নারী বিবাহিত এবং আরেকজনের সহধর্মিণী। সেই নারী আর কেউই নন, সেটি ছিলেন রানী হেলেন। ট্রয়ের রাজপুত্র প্যারিস তখন জোর করে হেলেনকে ট্রয়ে নিয়ে আসেন। আর এরপরে জানেনি কি হয়েছিল। 10 বছরের যুদ্ধ, অনেক রক্তপাত, হাজার হাজার মানুষের মৃত্যু, একটা পুরো সভ্যতার পতন।
ট্রয় নগরী পুরো ধ্বংস হয়ে যায় এবং সাথে ধ্বংস হয়ে যায় রাজপুত্র প্যারিস। আর এই সবকিছুই হয় অ্যাফ্রোদিতের একটি প্রতিশ্রুতির ফলে। আর এই অ্যাফ্রোদিতে পরে ভেনাস নামে রোমে পরিচিত পান। গ্রিসের অ্যাফ্রোদিতে রোমে গিয়ে হয়ে যান ভেনাস। এই ছিল সেই বাথস অফ অ্যাফ্রোডাইটস। বলা হয়ে থাকে যে এখানে তিনি প্রতিদিনই গোসল করতে আসতেন। এখানেই তার সাথে প্রথম দেখা হয় অ্যাডোনিসের। বলা হয়ে থাকে যে অ্যাডোনিসের সাথে তিনি অ্যাফ্রোডাইটস ট্রেইলে হাঁটাহাঁটি করতেন এবং অনেক সময় কাটাতেন। এক পাশে নীল সমুদ্রের মোহিত করা সৌন্দর্য, আরেক পাশের প্রচণ্ড সৌন্দর্যে ভরা গম্ভীর পাহাড়। কিন্তু এই সৌন্দর্যের মাঝে বিরাজমান এক গ্রিক পুরাণের সবচাইতে ট্রাজিক এবং বিরহের প্রেম কাহিনী। সে জন্মেছিল সমুদ্রের ফেনা আর রক্তের মাঝখানে, যেখানে সৌন্দর্য মিলিত হয়েছিল হিংসার সহিত। পাফোসের ঢেউ যেন আজও চিৎকার করে জানান দেয়, এই সীমাহীন সৌন্দর্যের নিচে আজও লুকিয়ে আছে অ্যাফ্রোদিতের অভিশাপ।